আসসালামু আলাইকুম। আমি মৌলি তাসনুভা, রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালট্যান্ট, লাইসেন্স বাই সিআইসিসি। আজকে আমরা আলোচনা করব ইমিগ্রেশন প্রোগ্রামগুলোর একটা ওভারভিউ নিয়ে। তো কানাডাতে যখন কেউ নতুন করে শুরু করতে চায়, কানাডার ইমিগ্রেশন সম্পর্কে জানতে চায়, তখন অনেকগুলো প্রোগ্রামের নাম তাদের সামনে আসে, যে এক্সপ্রেস এন্ট্রির আবার সিইসি ক্লাস, ফেডারেল স্কিল্ড ওয়ার্কার, ক্যাটাগরি বেসড ড্র, তার মধ্যে নতুন নতুন ক্যাটাগরি আছে। এবং এছাড়া পিএনপির নানান রকমের স্ট্রিম, এআইপি প্রোগ্রাম, আরসিআইপি প্রোগ্রাম। তো এর পাশাপাশি তো ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট আছেই। এই এতগুলো প্রোগ্রাম নিয়ে যখন একসাথে ইনফরমেশন আসে, তখন কনফিউশন তৈরি হয় যে কোন প্রোগ্রামগুলোর জন্য আসলে আমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, বা আমার জন্য কোন প্রোগ্রাম ভালো, বা কোন প্রোগ্রাম কিভাবে কাজ করে, কোন প্রোগ্রাম আমাকে নিয়ে কত দূর যাবে। এই বিষয়ে একটা বার্ডস আই ভিউ দেয়া, যে কানাডার ইমিগ্রেশন সিস্টেমে কি কি প্রোগ্রাম আছে, কোন প্রোগ্রামের উদ্দেশ্য কি, কোন প্রোগ্রাম আমাকে কোথায় নিয়ে যাবে, এবং কোন প্রোগ্রামের জন্য আমার এলিজিবিলিটি কি। ফলে কোনো নতুন অডিয়েন্স আজকে যদি দেখে এই ভিডিওটা, তাহলে আমি আশা করছি যে কানাডার ইমিগ্রেশন সম্পর্কে একটা ওভারঅল ভিউ পাবে, তার জন্য কোন প্রোগ্রাম ভালো এবং কোন প্রোগ্রাম দিয়ে শুরু করলে শেষ অবধি সে কোথায় গিয়ে পৌঁছাতে পারে, এটার একটা ধারণা আশা করি আপনারা পাবেন। তো চলেন শুরু করি। আমি একটা বিগ পিকচার দেবার চেষ্টা করছি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কানাডায় যত রকমের ইমিগ্রেশন প্রোগ্রাম আছে, এটাকে আপনি মোটা দাগে দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন। একটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে, আর একটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পাথওয়ে। পার্মানেন্ট রেসিডেন্স পাথওয়ের মধ্যে বেশ কিছু প্রোগ্রামস আছে, যেমন ফেডারেল প্রোগ্রাম, রিজিওনাল প্রোগ্রামও আছে। ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রাম বলতে এক্সপ্রেস এন্ট্রিতেই আমরা বুঝি সাধারণত, বাট ফেডারেল গভর্নমেন্টের আরো বেশ কিছু প্রোগ্রাম আছে। রিজিওনাল কিছু প্রোগ্রাম আছে, এর মধ্যে আছে এআইপি প্রোগ্রাম, আপনারা নাম শুনেছেন, আর সিএপির নাম শুনেছেন, এগুলো হচ্ছে রিজিওনাল প্রোগ্রাম। এছাড়া পিএনপি প্রোগ্রাম আছে। এখন এই পিএনপি প্রোগ্রামের সাথে আলাদা করে কিউবেককে মেনশন করা হয়েছে, কারণ কিউবেকের যেই প্রোগ্রামগুলো আছে, ইমিগ্রেশন সিস্টেমটা আছে, এটা কমপ্লিটলি কিউবেক নিজে পরিচালনা করে। এটা অন্যান্য প্রভিন্সের সাথে মিলবে না। ওদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিফারেন্ট, ওদের প্রসেসটাও ডিফারেন্ট, এবং এটা এক্সপ্রেস এন্ট্রির বাইরে। অন্যান্য সব প্রভিন্সের একটা করে এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম থাকে পিএনপির আন্ডারে, যেটা কিউবেকের ক্ষেত্রে নাই। এছাড়া ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যামিলি স্পন্সরশিপ কিছু প্রোগ্রাম আছে, আর আছে বিজনেস এন্টারপ্রেনিউরদের জন্য প্রোগ্রাম। তো এই কয়েকটাই মূলত আসলে পার্মানেন্ট রেসিডেন্সি প্রোগ্রামের আন্ডারে পড়ে। আর টেম্পোরারি রেসিডেন্স প্রোগ্রাম মানে হচ্ছে যারা টেম্পোরারিলি কানাডায় কোনো একটা পারপাসে আসছে, এবং এই পারপাস শেষ করে তাদের চলে যাওয়ার কথা। যাবে কি যাবে না, যাবে নাকি পরবর্তীতে পিআর হিসেবে তারা সেটেল করতে পারবে, সেটা পরের বিষয়। বাট মূলত টেম্পোরারি রেসিডেন্ট প্রোগ্রামের মাধ্যমে ভিজিটর হিসেবে অথবা স্টাডি পারমিটে অথবা ওয়ার্ক পারমিটে যারা আসছে, তাদের প্রাইমারি পারপাস হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি, যে তারা একটা নির্দিষ্ট কাজে আসছে, কাজটা শেষ করে তারা আবার চলে যাবে। তো এই হচ্ছে মোটা দাগে একটা বিগ পিকচার, যে কানাডার ইমিগ্রেশন সিস্টেমে দুই রকমের প্রোগ্রাম থাকে, পার্মানেন্ট এবং টেম্পোরারি। এবার আমরা যদি পরের ধাপে আসি, পার্মানেন্ট রেসিডেন্সির যে মেজর সেভারাল কিছু স্ট্রিম আছে, কিছু রাউট আছে, এগুলো কি কি? ফেডারেল ইকোনমিক, এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রিম বা রাউট আপনি বলতে পারেন। এটার আন্ডারেই আছে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম এবং অন্যান্য রিজিওনাল প্রোগ্রামগুলো। এছাড়া আছে প্রভিন্সিয়াল প্রোগ্রাম। প্রভিন্সিয়াল প্রোগ্রাম আপনি জানেন কানাডাতে 10টা প্রভিন্সের মধ্যে প্রত্যেকটা, এবং 3টা টেরিটরি, এবং এই প্রত্যেকের আলাদা আলাদা স্ট্রিম আছে। পিএনপিতে এলিজিবিলিটির শর্ত এই স্ট্রিম ভেদে এবং প্রভিন্স ভেদে ভ্যারি করে। কিউবেকের জন্য আমি আগেই বলেছি যে ওদের নিজস্ব সিস্টেম অনুযায়ী ওরা ওদের ক্যান্ডিডেটকে সিলেক্ট করে, ইনভাইটেশন দেয় এবং পিআর করে নেয়। নেক্সট হচ্ছে ফ্যামিলি রিইউনিফিকেশন। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে, যেমন আপনি স্পাউসাল স্পন্সরশিপের কথা জানেন, চাইল্ড বা বাচ্চাদেরকে স্পন্সর করা যায় সেটা জানেন। এছাড়া বাবা মা, দাদা দাদি, নানা নানিকে স্পন্সর করা যায়, এবং কিছু খুব রেয়ার স্পেসিফিক কেসেসে অন্যান্য আত্মীয় স্বজনকেও স্পন্সর করা যায়। আর এছাড়া বিজনেস রাউট আছে, প্রচুর বিজনেস এন্টারপ্রেনিউর প্রোগ্রাম আছে, কারণ 10টা প্রভিন্সের প্রত্যেকটাতেই সাধারণত এক বা একাধিক বিজনেস স্ট্রিম থাকে, এন্টারপ্রেনিউর স্ট্রিম থাকে। এখন একই সাথে হয়তো সবগুলো প্রভিন্সে অ্যাক্টিভ নাও থাকতে পারে। যেমন এখন যখন আমি কথা বলছি, এই মুহূর্তে অন্টারিও এবং সাসকাচুয়ানে এই স্ট্রিমগুলো পজ, কিন্তু অন্যান্য প্রভিন্সগুলোতে কিন্তু অ্যাক্টিভলি এন্টারপ্রেনিউরদের জন্য প্রোগ্রাম চলছে।
এছাড়া প্রোটেকশন বা এক্সেপশনাল কিছু কেসে অ্যাপ্লিকেশন করা যায় ফর রিফিউজি বা অ্যাসাইলাম, আপনারা জানেন। এবং আরো এক্সেপশনাল কিছু সার্কামস্টেন্সেস থাকলে এজেন্সি বা হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট গ্রাউন্ডেও পিআর এর জন্য আবেদন করা যায়। সো এই হচ্ছে মেজর কিছু রাউট। এখন এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আপনি যদি আগ্রহী হন, তাহলে এক্সপ্রেস এন্ট্রিতে মনে রাখবেন 3টা বেসিক স্ট্রিম। এক্সপ্রেস এন্ট্রি ইটসেলফ একটা প্রোগ্রাম না, আমি এটা আগেও বেশ কিছু ভিডিওতে বলেছি। এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে একটা সিস্টেম, একটা অ্যাপ্লিকেশন সিস্টেম। এক্সপ্রেস এন্ট্রির আন্ডারে প্রোগ্রাম পরিচালিত হয়, যেমন সিইসি ক্লাস একটা প্রোগ্রাম। সিইসি ক্লাস হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, যাদের কানাডাতে 1 বছরের কাজের অভিজ্ঞতা আছে এবং সেটারও একটা টিয়ার লেভেল আছে। টিয়ার 0, 1, 2, 3-তে 1 বছরের কাজের অভিজ্ঞতা আছে, তারা সিইসি ক্লাসের জন্য এলিজিবল হয়। তো এটা গেল একটা স্ট্রিম। দ্বিতীয় হচ্ছে এফএসডব্লিউ বা ফেডারেল স্কিল্ড ওয়ার্কার। কানাডার বেশিরভাগ ক্ষেত্রে কানাডার বাইরে থেকে যারা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসে, তারা সাধারণত এফএসডব্লিউ স্ট্রিমের আন্ডারে আসে। এফএসডব্লিউ স্ট্রিমের জন্য যেটা বেসিক রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে এলিজিবিলিটির একটা শর্ত আছে, 67 পয়েন্টের একটা চেক মার্ক আছে। এই পয়েন্টটা মিট করতে হয় এলিজিবল হতে গেলে, এবং তারপরে এলিজিবল হলে এফএসডব্লিউ ক্যান্ডিডেট হিসেবে পুলে প্রোফাইল লঞ্চ করে রাখা যায়, এবং কাট অফ স্কোরের সাথে আপনার স্কোর ম্যাচ করলে তখন আপনি ইনভাইটেশন পান। যেটা এখনকার আপডেট, লাস্ট কাপল অফ ইয়ার্স ধরে আমরা দেখছি এফএসডব্লিউ তে জেনারেল কোনো ড্র হচ্ছে না, অর্থাৎ সমস্ত ড্র ওরা ক্যাটাগরি বেসড করছে। যেমন হেলথ কেয়ার একটা ক্যাটাগরি আছে, ফ্রেঞ্চ একটা ক্যাটাগরি আছে, ট্রেড অকুপেশন একটা ক্যাটাগরি আছে, স্টেম একটা ক্যাটাগরি আছে, এরকম এই বছরের জন্য ওরা 10টা ক্যাটাগরি ঠিক করে রেখেছে। এর মধ্যে 4টা ক্যাটাগরিতেই ইন কানাডা এক্সপিরিয়েন্স লাগে, বাকি 6টা ক্যাটাগরিতে ইন কানাডা এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক না। আসছে এফএসটি বা ফেডারেল স্কিলস ট্রেড। এই প্রোগ্রামটার এটা একটা ভ্যালিড, এখনো কাগজে কলমে দেখা যায় প্রোগ্রামটা, কিন্তু এই প্রোগ্রামটার জন্য কোনো ড্র হচ্ছে না। এটা খুব স্পেসিফিক কিছু অকুপেশনের জন্য প্রযোজ্য, এবং এই অকুপেশন থেকে কানাডা থেকে জবের অফার আছে তার এইরকম কিছু ক্যান্ডিডেটদের জন্য এটা প্রযোজ্য। এটা নিয়ে খুব বেশি এখন মাথা না ঘামালেও চলবে, বিকজ এটা অনেক বছর ধরে এফএসটি এর ড্র হচ্ছে না। এখন এক্সপ্রেস এন্ট্রির পিআর এর যে রোড ম্যাপটা সেটা কেমন? প্রথম জায়গা হচ্ছে যে আমি এলিজিবল কিনা সেটা চেক করা। আপনি যদি মিট করেন এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, তাহলে আপনি একটা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে একটা ইওআই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করে রাখবেন। এক্সপ্রেস এন্ট্রির জন্য জিসি কিতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেখানে আপনি আপনার ইনফরমেশন ফর্ম ফিল আউট করে আপনার ইওআইটা লঞ্চ করে রাখবেন। এখন ইওআই লঞ্চ করার কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার সিআরএস স্কোরটা কত আসছে। সিআরএস স্কোর যদি ভালো আসে তাহলে আপনার সম্ভাবনা ভালো ইনভাইটেশন পাওয়ার। সিআরএস যদি কম আসে তাহলে আপনার সম্ভাবনা কম, কাট অফ স্কোর থেকে যদি দূরে হয় তাহলে ইনভাইটেশন পাবেন না, এরকম বলা যেতে পারে। এবং পরের ধাপ হচ্ছে ইনভাইটেশন পাওয়া এবং ইনভাইটেশন পেয়ে পিআর এর জন্য আবেদন করা। এখন যারা যারা এলিজিবল তারা সবাই ইনভাইটেশন পাবে না। আপনি এই জায়গাটাকে অ্যাডমিশন টেস্টের সাথে কল্পনা করতে পারেন। বাংলাদেশের প্রেক্ষিতে বলছি যে একজন এইচএসসি স্টুডেন্ট, সে যখন এইচএসসি শেষ করলো, তার পরবর্তী ধাপ হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটিতে মেডিকেলে অথবা বুয়েটে ভর্তি হওয়া। তো এখন ধরেন কেউ একজন মেডিকেলে পড়তে চায়, সেই ক্ষেত্রে সবার আগে তাকে মেডিকেল থেকে একটা ভর্তির ফর্ম তুলতে হয়, তাই না? তাই এই ফর্মটা যখন তুলতে যাবে, ফর্ম তোলারও একটা যোগ্যতা লাগে। ফর্ম তোলার জন্য আমার এইচএসসি তে বায়োলজি থাকতে হবে, বায়োলজিতে আবার একটা স্পেসিফিক জিপিএ থাকতে হবে, তাই না? তো এই যে যোগ্যতাটা, এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে আমি পরীক্ষা অ্যাডমিশন টেস্টে বসার জন্য যোগ্য কিনা। তো এটা হচ্ছে ওই যে 67 এর যেই চেক পয়েন্টটা সেটা এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে। তো এখন ধরে নিলাম আপনি ভর্তি ফর্ম তুলতে পারলেন। এখন যারা যারা ভর্তি ফর্ম তুলতে পেরেছে তারা সবাই তো চান্স পাবে না, বিকজ সিট ইজ লিমিটেড না। ঢাকা মেডিকেল বলেন বা পুরো বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ আছে, একটা নির্দিষ্ট পরিমাণ সিট আছে, এর বেশি ক্যান্ডিডেটকে বা এই বেশি স্টুডেন্টকে তারা এনরোল করতে পারে না। তো কাদেরকে তারা তাহলে এই সিটগুলো দিবে? যারা টপার। ধরেন ঢাকা মেডিকেলে 10,000 সিট আছে, তো এই প্রথম 10,000 যে অ্যাডমিশন টেস্টে যে টপ স্কোরার 10,000, তারা ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যাবে। তারপরে গ্র্যাজুয়ালি অন্যান্য এবং অন্যান্য মেডিকেল গুলোতে ওরা চান্স পাবে, তাই না? তো এটা একসময় শেষ হবে। সো ধরা গেল যে মোট আছে সিট 1,00,000। তো এই 1,00,000-এর পর 1,01,000তম যে, তার সাথে 1,00,000তমের পয়েন্টের ডিফারেন্স হয়তো 1, কিন্তু 1,01,000তম কিন্তু চান্স পাচ্ছে না।
ঠিক একইভাবে এক্সপ্রেস এন্ট্রিতেও প্রতি ড্রতে একটা নির্ধারিত সংখ্যা থাকে যে এইবার আমরা 4,000 আইটিএ ইস্যু করব বা ইনভাইটেশন ইস্যু করব, এবার আমরা 2,000 আইটিএ ইস্যু করব। তো এখন ওই 2,000তম যে তার যেই স্কোরটা সেটাকে তখন কাট অফ স্কোর চিন্তা করা হয়। তো ওই কাট অফ স্কোর যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে আপনি ইনভাইটেশন পাবেন, আপনার স্কোর যদি কাট অফ স্কোরের চাইতে নিচে থাকে তাহলে আপনি ইনভাইটেশন পাচ্ছেন না।